তো হোমিওপ্যাথিতে অ্যাকুইট ডিজিজ অর্থাৎ তরুণ রোগের ধারণা যদি আমরা পেতে চাই তাহলে আমাকে যে বিষয় জানতে হবে যে তরুণ রোগ সম্বন্ধে হোমিওপ্যাথি কি বলে। হোমিওপ্যাথিতে তরুণ রোগ বলতে ওই সকল রোগকে বোঝায় যেই সকল রোগের পিছনে কোনো মায়াজমিক ভূমিকা নেই, মিয়াজমের কোনো ভূমিকা নেই। মিয়াজম কাকে বলে আমরা ক্রনিক ডিজিজ আলোচনা করতে গিয়ে বলবো। অর্থাৎ তরুণ রোগ হলো ওই সকল রোগ যেই সকল রোগের পিছনে এক্সাইটিং কজেস রয়েছে। এক্সাইটিং কজেস আবার কাকে বলে? এক্সাইটিং কজেস হলো ওই সকল কারণ যে সকল কারণে রোগগুলো হয়েছে, যে কারণগুলো হানিম্যানের যে 3টা মিয়াজম থিওরি রয়েছে সেই থিওরির সাথে যোগ সাজ নেই, অর্থাৎ যেখানে মিয়াজমের কোনো কারসাজি নেই। যেমন ধরুন আপনি অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করেছেন, এর কারণে আপনার পা বাতে ধরেছে বয়স্ক মানুষের। আপনি বৃষ্টিতে ভিজেছেন, জ্বর হয়েছে। অতি ভোজন করেছেন, এই অতি ভোজন করার কারণে আপনার পেটে সমস্যা হয়েছে। এখন এই অতি ভোজনটা যদি আপনি ছেড়ে দেন, বৃষ্টিতে ভেজেছেন, এখন যদি শরীরটা শুকনো করেন, আস্তে আস্তে করে আপনার সমস্যাগুলো কেটে যাবে। এগুলোকে বলা হয় এক্সাইটিং কজেস, উত্তেজক কারণ বলে বাংলায়। তো যে সকল রোগের পিছনে উত্তেজক কারণ রয়েছে এবং রোগ ভোগের সময় স্বল্প, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? সেটা হলো অনেক সময় ক্রনিক ডিজিজ, অল্প সময়ের মধ্যে ক্রনিক ডিজিজও থাকে, কিন্তু সেক্ষেত্রে শর্ত হলো ক্রনিক ডিজিজের পিছনে মিয়াজম থাকতে হবে। এটা আমি আলোচনা করব। তাহলে অল্প সময়ে ভোগ করবে এবং এর পিছনে এক্সাইটিং কজেস রয়েছে, এই সকল রোগগুলোকে আমরা তরুণ রোগ বলবো। এবং এই তরুণ রোগের প্রকৃতিতে হলো প্রচণ্ডতা, স্বল্প সময় বিদ্যমান এবং চিকিৎসা না করলে রোগী আরোগ্য লাভ করবে, নয়তো ভাইটাল ফোর্সকে পরাজিত করে মৃত্যু ঘটবে। অর্থাৎ কি, যখন এক্সাইটিং কোনো কজেস আমাদের শরীরে দেখা দেয় তখন আমাদের এই তরুণ রোগগুলো হয়ে থাকে। তরুণ রোগকে আমরা মোটামুটি 5 ভাগে ভাগ করতে পারি, যদিও তরুণ রোগ বলতে আমরা একটা ভাগই নিয়ে আসব। আমি 5 ভাগগুলো আলোচনা করব না আপনাদের, কারণ প্রথমের দিকের ক্লাসগুলো আপনাদের একটু কষ্ট হয়ে যাবে। তাহলে আমরা ধরে নেই হোমিওপ্যাথিতে রোগ হলো প্রথমত 2 প্রকার, একটা হলো অ্যাকিউট ডিজিজ আর একটা হলো ক্রনিক ডিজিজ। অ্যাকিউট ডিজিজ মানে হলো তরুণ রোগ, তরুণ রোগের পিছনে কোনো এক্সাইটিং কজেস বা উত্তেজক কারণ ভূমিকা পালন করবে, যেমন কি এই ঠান্ডা লাগা, হঠাৎ গরম লাগা, রোগ ভোগ ইত্যাদি। আবার হয়েছে, দেখা যাক এবার কে হচ্ছে। তো অ্যাকুইট ডিজিজ সম্বন্ধে আমরা জানলাম, একে 5 ভাগে ভাগ করা যায়। আজকে কানেকশনের একটু সমস্যার কারণে আমরা ডিটেইলসে যাব না, আমরা এগুলো আবার অন্য এক সময় আপনাদের ফিডব্যাক ক্লাস করে দেবো আমি ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম অ্যাকুইট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ। অ্যাকুইট ডিজিজ মানে হলো যার পিছনে উত্তেজক কারণ থাকবে, যেমন বিশেষ করে বৃষ্টিতে ভেজা, হঠাৎ করে সানস্ট্রোক হওয়া, তারপর হবে শরীরের মধ্যে কাটা ফোটা, বিভিন্ন রকম আঘাত, ইনজুরি, এগুলো কিন্তু আমরা অ্যাকুইট ডিজিজের মধ্যে পড়ে। এবং এগুলোর পিছনে উত্তেজক কারণ হলো যেমন ধরুন আঘাত, সানস্ট্রোক, সূর্যের আলো, বৃষ্টিতে ভেজা কারণ, এগুলো উত্তেজক কারণের মধ্যে পড়ে। এবার আসি আমরা ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ সম্বন্ধে হোমিওপ্যাথিতে কি বলে? আসলে মেডিকেল টার্মগুলো ইংরেজিতে পড়া ভালো, অনেকের সমস্যা হয় বলে আমি বাংলা করে দিচ্ছি। তবে সবসময় আমি মেডিকেল টার্মগুলোর ইংরেজিটা সাথে দিচ্ছি এই জন্য, কারণ বুঝতে সুবিধা হয়। ক্রনিক ডিজিজ এর পিছনে, ক্রনিক ডিজিজ কাকে বলে? ক্রনিক ডিজিজ বলতে ওই সকল রোগকে বোঝায় যে সকল রোগের পিছনে বা যে সকল রোগ লক্ষণের পিছনে হানিম্যানের 3টি মিয়াজম, সোরা, সাইকোসিস এবং সিফিলিসের প্রত্যক্ষ ভূমিকা বা পরোক্ষ ভূমিকা রয়েছে। এবং এর বৈশিষ্ট্য হলো এই রোগগুলো হঠাৎ নয়,
আস্তে আস্তে তিলে তিলে একটা রোগীকে শেষ করে দেয়, এবং এই রোগের প্রক্রিয়া বংশ থেকে বংশ পরম্পরায় চলতে থাকে। অর্থাৎ আপনার পূর্বপুরুষ যদি কোনো ক্রনিক ডিজিজে ভোগে থাকে, সেক্ষেত্রে সেই রোগ আপনি বহন করে নিয়ে এসেছেন, সেই রোগের যে দায় আপনার শরীরে বহন করছেন, এগুলো হলো ক্রনিক ডিজিজ। তাহলে হোমিওপ্যাথিতে ক্রনিক ডিজিজ হতে হলে যে শর্ত, সেই শর্তটা হলো হানিম্যানের যে মিয়াজম রয়েছে সেই মিয়াজমের কোনো মিয়াজমের যোগ সাজ থাকতে হবে, সেটা হলো ক্রনিক ডিজিজ। এবং ক্রনিক ডিজিজের রুগী হঠাৎ কিছু হয় না, অর্থাৎ কি তিলে তিলে এই রুগীটা শেষ হয়ে যায়, ঘুণে ধরে যায়। এবং এই যদি হোমিওপ্যাথিক প্রক্রিয়াতে চিকিৎসা করা না হয়, অর্থাৎ সদৃশ চিকিৎসা না করা হয়, তাহলে এই রোগ বংশ থেকে বংশ পরম্পরায় ছড়িয়ে বেড়ায়। যেমন ধরেন গনোরিয়া, গনোরিয়ায় যদি আপনি কোনো অ্যালোপ্যাথিক ইনজেকশন গ্রহণ করেন বা ইনজেকশন প্রদান করে, তখন এই রোগটা সাপ্রেসড হয়, চাপা পড়ে যায়, চাপা পড়ে তার শরীরে আঁচিল দেখা দেয়, বাত দেখা দেয়, যার কারণে এই বাতকে কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসক ভালো করতে পারে না। যদি আপনি বুঝতে পারেন যে গনোরিয়াল ইনফেকশন রয়েছে এবং গনোরিয়াল ইনফেকশন সাপ্রেশনের কারণে সে কি করলো, বংশ পরম্পরায় অর্থাৎ তার প্রজননে যত ছেলে মেয়ে আসবে তারা সবাই কি ওই গনোরিয়ার কারণে সাপ্রেসকৃত যে বিষ তারা শরীরে নিয়ে আসবে এবং তারা বাত ব্যথায় ভুগবে, কেউ প্যারালাইজড হবে এবং ভ্রূণ নষ্ট হয়ে জন্মগ্রহণ করবে। এগুলো কিন্তু সিফিলিসের কারসাজি। তো সুতরাং আমরা হোমিওপ্যাথিতে ক্রনিক ডিজিজ মানে বুঝলাম যে যেখানে তিনটা মিয়াজমের কোনো মিয়াজমের উপস্থিতি থাকতে হবে, সেটাই হলো ক্রনিক ডিজিজ। তাহলে চলুন, মিয়াজমটা কি আসলে, হোয়াট ইজ মিয়াজম ইন হোমিওপ্যাথি? মিয়াজম সম্পর্কে যদি আমরা বিভিন্ন ডিকশনারির সহায়তা নেই, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় যে অর্থগুলো আমরা পাই, সেটা হলো ম্যালেরিয়া ডিজিজ, পয়জন, কালিমা, দাগ, কুলুস, দোষ, এগুলো পেয়ে থাকি। কিন্তু বিষয় হলো, আমি আপনাদের কাছে একটা বিষয়, মজার একটা বিষয়, সবাই খুব করে খেয়াল করুন। মজার বিষয়টা হলো যে বর্তমান সময়ে আপনারা এই যে আজকে 19 তারিখ, 14 তারিখ গেল ভ্যালেন্টাইন্স ডে বলতে যে জিনিসটা আমরা বুঝি, তো এখানে দেখবেন যে এই কিছু নোংরা চিন্তা চেতনা নিয়ে এসেছে আমাদের কালচারের মধ্যে। যেমন তার প্রিয় মানুষটাকে সে ডাকছে, বাবু ডাকছে, অমুক ডাকছে, তমুক ডাকছে। এইটা কিন্তু, এই কালচারটা কিন্তু এখন চলে আসছে। কিন্তু এটা কিন্তু আগে এই কালচার মানে বাবু মানে আমি যখন ছোট ছিলাম বা মোটামুটি যখন বাচ্চা ছিলাম আমি, তখন বাবু বলতে ছোট বাচ্চাদের কি বুঝতাম, আর হিন্দুরা তাদের বাবা মা বাবাদেরকে বাবু ডাকে। তো সুতরাং বর্তমান কালচারে কি হচ্ছে, বেবি ডাকছে, বাবু ডাকছে, এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। দেখেন, আমি যদি 10 বছর আগে যাই, সেখানে দেখব এই শব্দটার একটা অর্থ মিনিং করছে, আবার যখন 10 বছর পরে আসছি তখন এই শব্দটার অর্থ মিনিং আলাদা হচ্ছে। সুতরাং মিয়াজম শব্দটা যে পারফেক্ট যে মিনিংটা, সেই মিনিংটা যখন হানিম্যান বেঁচে ছিলেন তখন ওই তার জীবদ্দশায় যেই সঠিক অর্থটা ছিল, সেই সঠিক অর্থটা আমরা এই সময় স্কেচ করতে সঠিকভাবে পারছি না। যার কারণে এটার যে কোনো ইংলিশ করছি না কেন, সেই ইংলিশটা পরিপূর্ণভাবে তার মিয়াজমিক যে থিওরি, হানিম্যান যে জিনিসটা বলে গেছেন, সেটা আসলে যাচ্ছে না। তা আমি যেই জিনিসটা চিন্তা করে পেলাম বা বুঝতে পারলাম অনেকগুলো প্রবন্ধ পড়ে, সেটা হলো মিয়াজম মানে এমন কিছু যেটা আমাদের শরীরে রোগ উৎপাদন করতে পারে, রোগ বীজ। এইটা মনে হয় সঠিক, এইটা নিলে আমরা কভার করতে পারি। তাহলে এই রোগ বীজগুলোকে হানিম্যান 3টা ভাগে ভাগ করেছে। একটা হলো সোরা, সাইকোসিস এবং সিফিলিস। আধুনিক সময় ইন্ডিয়ান ডাক্তার রাজন শঙ্করন, উনি এই মিয়াজমের উপরে সুন্দর একটা থিওরি দিয়েছেন, এবং ওনার কিছু বক্তব্য থেকে আমি আপনাদেরকে সংক্ষেপে জানাবো, যদিও আমরা মিয়াজমের উপরে আলাদা ক্লাস নেব। তাহলে ক্রনিক ডিজিজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি?
ক্রনিক ডিজিজকে প্রথমত আমরা সোরিক ডিজিজ, অর্থাৎ যেই রোগের পিছনে সোরিক মিয়াজম, সোরা কাজ করছে। সোরিক শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে সোরা মিয়াজমটা যেই রোগের পিছনে কাজ করছে সেই রোগকে আমরা নাম দিতে পারি সোরিক ডিজিজ। সাইকোটিক ডিজিজ অর্থাৎ সাইকোসিস যার পিছনে কাজ করছে সেটা হলো সাইকোটিক ডিজিজ। আর সিপিলিস যেই মিয়াজম যেই রোগের পিছনে কাজ করছে সেটাকে আমরা নাম দেব সিপিলিটিক ডিজিজ। এবং এই মিয়াজমিক ডিজিজগুলোকে এই 3 প্রকার ছাড়া আরো কয়েকটা প্রকারে ভাগ করা যায়। সেটা হলো সাইকোসোরিক ডিজিজ, অর্থাৎ যেখানে সোরা এবং সাইকোসিস রয়েছে। সাইকোসিপিলিটিক ডিজিজ, অর্থাৎ যেখানে সাইকোসিস এবং সিপিলিস রয়েছে সেই ডিজিজ। এবং সাইকোসোরিক সিপিলিটিক ডিজিজ, যেখানে সোরা, সাইকোসিস এবং সিপিলিটিক রয়েছে সেই ডিজিজ। এগুলোকে আরো পণ্ডিতরা বিভিন্নভাবে ভাগ করেছে, অর্থাৎ হলো সিঙ্গেল মিয়াজমেটিক ডিজিজ, অর্থাৎ যেখানে একটা মিয়াজম রয়েছে সেখানে বলা হয় সিঙ্গেল মিয়াজমিক ডিজিজ। যেখানে দুটা মিয়াজম রয়েছে সেটাকে বলা হয়েছে ডাবল মিয়াজমিক ডিজিজ। এবং যেখানে 2-এর অধিক মিয়াজম রয়েছে সেটাকে বলা হয়েছে কম্পাউন্ড মিয়াজমিক ডিজিজ। তাহলে আমরা যদি কোনো ক্রনিক ডিজিজকে আয়ত্ত করতে চাই তাহলে আমাকে প্রথমেই এই মিয়াজম সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে। আমাদের এই সংক্ষিপ্ত ক্লাসে আমরা মিয়াজম সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। সেটা হলো আমি বর্তমান সময়ে ডাক্তার রাজন শঙ্করনের এর মিয়াজমিক যে থিওরি রয়েছে এবং তার যে চিন্তা চেতনাটাকে সেটাকে আমি খুব ভালো বেশি করে স্বাগত জানাই। এবং বিশেষ করে আমি তার বইগুলো খুব আনন্দ সহকারে পড়ি। তো তিনি মিয়াজমকে অনেকগুলো ভাগে বিভক্ত করেছে। রিং অর মিয়াজম, ক্যান্সার মিয়াজম বলেছেন অনেকগুলো, যেগুলো আসলে 3টা মিয়াজমের পর্যায়েই পড়ে। তো সুতরাং তিনি বলেছেন অ্যাকুইট মিয়াজম। অ্যাকুইট মিয়াজমগুলো কি? সেটা হলো যেই মিয়াজমগুলোকে আমরা তরুণ রোগ বলেছি, তরুণ রোগের পিছনে যে কারণ, সেই কারণগুলোকে সাধারণত তিনি অ্যাকুইট মিয়াজম বলেছেন। কিন্তু আমরা 3টা মিয়াজম কি নেব? তিনি বলেছেন দেয়ার ইজ এ স্ট্রং থ্রেট ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড অ্যান্ড দ্য পারসন রিয়াক্ট। অর্থাৎ যখন আমাদের মানে আমাদের যে দেহ রয়েছে, দেহের বাইরে যখন আমরা কোনো দেহের বাইরের থেকে যখন কোনো আমরা থ্রেট অনুভব করি তখন আমাদের ইন্টারনাল একটা রিয়াকশন তৈরি হয়। এই রিয়াকশনের পরে যেই সিমটমগুলো তৈরি হয় এই সিমটমগুলোই অ্যাকুইট মিয়াজমের ফল। অর্থাৎ কি, ধরুন আমরা একটা ইনজুরি হয়েছি, এই ইনজুরির পরে আমি হঠাৎ ভয় পেলাম, ভয় পাওয়ার পর আমাকে অ্যাকোনাইট প্রদান করলো, রোগী ভালো হয়ে গেল। এখানে কিন্তু কোনো মিয়াজম নেই, কিন্তু আমরা সাডেন যে বিষয় রয়েছে এই সাডেন বিষয়টা কি, বাইরে থেকে আমরা স্ট্রং থ্রেট পেয়েছি এবং যার কারণে আমাদের বডিটা রিয়াকশন করেছে। আমি যদি সোরা নিয়ে আলোচনা করতে চাই, সোরাকে তিনি যেটা বলেছেন যে স্ট্রাগল উইথ ইগো অ্যান্ড মানি, দ্য ফিলিং ইজ দ্যাট হি ইজ লুজিং অ্যান্ড মাস্ট স্ট্রাগল টু গেট ইট ব্যাক। সোরাকে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা দেখব সোরা কোথা থেকে এসেছে। আমরা যদি আদম আলাইহিস সালাম থেকে আমরা যদি বর্ণনা করি তখন দেখব যে আদম আলাইহিস সালামের যে সন্তানরা ছিলেন হাবিল এবং কাবিল, এবং তাদের মধ্যে যখন প্রথম মানুষ, তাদের মধ্যে কি হয়েছিল যে তার আকলিমার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, যার সে বেশি সুন্দরী হওয়ার জন্য কাবিল কি করলো, যে আকলিমাকে বিয়ে করবে বলে তার অন্য ভাইকে হত্যা করলো। তাহলে আমরা কি পেলাম এখানে? কাবিলের মধ্যে জেলাসি পেলাম। যখন কাবিলা এই অপরাধ বোধ করলো, কাবিল এই অপরাধ বোধ করার কারণে তার মধ্যে কি একটা অনুশোচনা তৈরি হলো। এই অনুশোচনা থেকেই আসলে কিন্তু আমাদের প্রথম মানবের পর থেকেই কিন্তু আমাদের মধ্যে এই সোরার আক্রমণ এখান থেকেই, অর্থাৎ সোরার প্রথম আক্রমণ হয় মন থেকে, তারপরে আমাদের স্কিন থেকে সে ছড়াতে থাকে, অর্থাৎ সঠিক ট্রিটমেন্ট না হলে এ ছড়াতে থাকে। আমরা হোমিওপ্যাথির বিভিন্ন বই পত্রপত্রিকা পড়ার পর থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো 85% ডিজিজের পেছনে মাদার অফ ডিজিজ, অল ডিজিজ হলো সোরা।
তাহলে সোরার ফিলিংটা হলো কি, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, সোরার মধ্যে রয়েছে জেলাসি, ঈর্ষান্বিত, তুমি এটা করেছ আমাকে করতে হবে, তোমার একটা ভালো জামা আছে ওই জামাটা আমার চাই, দিস ইজ সোরা। সোরা কি করে, সময়ের সাথে পাল্লা দিয়ে সে স্ট্রাগল করতে জানে, খুব চতুর লোক। এবং সে কি করে, ইগো, তার মধ্যে অহমিকা, অহংকার এবং টাকা, এই দুটো জিনিস তাকে বেশি প্রলুব্ধ করে। এবং এটা সে মনে করে যে আমি মনে হয় গরিব হয়ে যাচ্ছি, অর্থাৎ কি তার মানি, সম্মান, ইগো এবং তার টাকা হয়তো হারিয়ে যাচ্ছে। এবং টাকা হারিয়ে যাওয়ার কারণে আচ্ছা, টাকা হারিয়ে যাওয়ার কারণে সে কি করছে, বিভিন্ন রকম চতুরতার আশ্রয় নিচ্ছে, বিভিন্ন রকম চাতুর্যতা করছেন, কারো চেয়ে ঠকাচ্ছেন, বিভিন্ন পরিশ্রম করছেন, লোভ লালসা তৈরি হচ্ছে, দিস ইজ সোরা। আমরা যদি সেক্ষেত্রে রেপার্টরিতে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো মাইন্ড, ফিয়ার, প্রপার্টি, ডিলিউশন, ডিসগ্রেসড। এগুলো আমি আপনাদেরকে পড়াবো, রেপার্টরি পড়াবো, একটু অপেক্ষা করবেন। তো সাইকোসিস যদি আমরা দেখি, সাইকোসিস a feelings of fixed idea and think there are fault in himself and cautions about it। অর্থাৎ সাইকোসিস এমন একটা রোগ বীজ, যে রোগ বীজের পিছনে আমরা দেখতে পাই যে তার মধ্যে একটা বদ্ধমূল ধারণা কাজ করে। সে মনে করে, রুগী আপনার কাছে আসবে, আসার পরে বলবে যে স্যার আমি মনে হয় এই যে ফকিরে একটু ফু দিলে ভালো হয়ে যেতাম, দিস ইজ ফিক্সড আইডিয়া। সে বলবে যে আমার পেটটা বড় হয়েছে, এটাই আমার বড় রোগ। সে বলবে যে আমার শরীরটা বেশি মোটা হয়ে গেছে, আমার শরীরটা ভঙ্গুর, ভেঙে যাবে। এই যে কিছু বদ্ধমূল ধারণা, নন সায়েন্টিফিক যে আইডিয়া তার মধ্যে কাজ করে, দিস ইজ সাইকোসিস। এবং সাইকোসিসের যে প্রভাব, সাইকোসিস যে কামিং কোথা থেকে আসে, সেটাও আমরা ব্যাখ্যা করব বিস্তারিত। তো আমরা কি পেলাম, সাইকোসিসের মধ্যে থাকে কি, ফিক্সড আইডিয়া। এবং তার মধ্যে আরেকটা বিষয় যে জিনিসটা কাজ করে, সাইকোসিস মনে করে তার কোনো জায়গায় লিকেজ রয়েছে, দুর্বল রয়েছে, অর্থাৎ কি তার শরীর ভঙ্গুর, যার কারণে সাইকোসিসের রোগীরা কখনো মারামারি করতে যায় খুব কম। সে মনে করে যে তার ফল্ট রয়েছে, এবং এই কারণে সে সবসময় সাবধান থাকে। এবারে যদি আমরা যাই যে সিপিলিসকে যদি দেখি, ফিল ভিশিয়াস উইথ নো হোপ অ্যান্ড ডেসপারেট। সিপিলিস সে একজন কলঙ্কযুক্ত মানুষ। সিপিলিস মনে করে যে আমার মধ্যে কলঙ্ক রয়েছে, যেহেতু সে গনেরিয়াল ইনফেকশন হতে পারে, সিপিলিসের ইনফেকশন সে বহন করছে, যান বহন করছে, কিংবা সিপিলিটিক টেন্ডেন্সি, অর্থাৎ তার পূর্বপুরুষে সিপিলিস ছিল, সেখান থেকে তার মধ্যে সিপিলিস নাই, কিন্তু যার নেই, কিন্তু সিপিলিটিক যে টেন্ডেন্সি তার মধ্যে কাজ করছে। এবার কি করছে, সে মনে করছে যে আমি কলঙ্কযুক্ত এবং আমার কি ভালো হওয়ার আর সুযোগ নাই। সে মনে করে দেয়ার ইজ নো হোপ। যখন আশা থাকে না, তখন সে কি ডেসপারেট হয়ে যায়। আমরা যে জিনিসটা বলি যে দেয়ালে পিঠ লেগে যাওয়া, যখন কারো দেয়ালে পিঠ লেগে যায় তখন কি করে, আক্রমণ করে। এই সিপিলিটিক যে ডিজিজগুলো আমরা দেখি, ক্যান্সার, বর্তমান সময়ে ক্যান্সার এবং পুজোস্রাব বলতে পারি, বিভিন্ন রকম যে বিষয়গুলো আসলে একটা মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি সিপিলিটিক যে রোগীগুলো রয়েছে, এইগুলোর যে কোনো ডিজিজ হোক তাকে কি ধ্বংস করে যায়, একটা টিস্যু ড্যামেজ করে যায়, একটা অর্গান ড্যামেজ করে দেয়, তার মেন্টালিটি, একটা ইমোশনকে ড্যামেজ করে দেয়। এগুলো হলো সিপিলিস। তাহলে আমরা কি পেলাম, যে সোরা, সাইকোসিস এবং সিপিলিস হলো ক্রনিক ডিজিজের মূল কারসাজি। এবার আসি আমরা স্থানিকভাবে, এটা তো আমি আপনাদেরকে ফিলিংস দিয়ে বোঝালাম যে সোরা কিভাবে, সাইকোসিস কিভাবে, সিপিলিস কিভাবে। এবার আসুন আপনি স্কিনে লোকালি আমরা সোরাকে কিভাবে দেখব। লোকালি যদি আমরা সোরাকে দেখি, তাহলে আমরা দেখব যে তার স্কিন ইরাপশন, চুলকানি,
সে গোসল করতে চাইবে না, চুলকালে তার ভালো লাগবে, মজা লাগবে, আবার রক্ত বেরোবে। এই যে যত অল টাইপস অফ ইচিং রিলেটেড টু সোরা, তাহলে আমরা পেলাম যে যত প্রকার ইচিং রয়েছে সেই ইচিং এর সাথে ছোড়ার একটা যোগসাজ রয়েছে। এবার আসি আমরা সাইকোসিস। যখন অন্য কোনো মিয়াজম, সোরা, সিপিলিস চাপা পড়ে যায় এবং চাপা পড়ার পরে আমাদের শরীরে অর্বুদ তৈরি হয়, বিশেষ করে ওয়ার্ডস, জেনিটাল ওয়ার্ডস, অর্থাৎ কি আচিল, টিউমার, গ্যাংলিয়ন, এইগুলো তৈরি হয়। এগুলো কি সাইকোসিস দোষের কারণ। এরপরে আসবো সিফিলিসের বহির্প্রকাশ কি। সিফিলিসের বহির্প্রকাশ হলো বিভিন্ন রকম পুজুস্রাব, নট অ্যাবসেস, ক্যান্সারাস, গ্যাংরিন, এগুলো আমরা সিফিলিসের প্রেজেন্টেশন অফ অর্গান, প্রেজেন্টেশন টু অর্গান, আমাদের শরীরে প্রেজেন্টেশন করে। তাহলে আমরা কি পেলাম, যে রোগ সম্বন্ধে ধারণা পেলাম যে হোমিওপ্যাথিতে রোগ হলো প্রথমত দুই প্রকার। একটা হলো অ্যাকুইট ডিজিজ বা তরুণ রোগ, একটা হলো ক্রনিক ডিজিজ। তরুণ রোগের পিছনে উত্তেজক কারণ কাজ করে, সেখানে কোনো মিয়াজম নেই। কিন্তু ক্রনিক ডিজিজের পিছনে মিয়াজম কাজ করে। সোরা, সাইকোসিস, সিফিলিস, কোনো একটা মিয়াজম অথবা কম্পাউন্ড মিয়াজম থাকবে, এবং এই মিয়াজমিক ট্রিটমেন্ট না করা পর্যন্ত রোগী আরোগ্য হবে না। তাহলে আমরা কি পেলাম, যে হোমিওপ্যাথি রোগ হলো প্রথমত দুই প্রকার, তারপরে রোগের কারণ হলো তিন প্রকার। এই কারণ অনুযায়ী আমরা 5 ভাগ, 6 ভাগ, 10 ভাগ করতে পারি, কিন্তু আমাদের এই রোগ সারাতে মূলত এই মিয়াজমকেই বেশি গুরুত্ব দিতে হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা কনসেপ্ট অফ ডিজিজ অর্থাৎ তরুণ রোগ এবং ক্রনিক রোগ সম্বন্ধে এই পর্যন্তই রাখবো। আমরা 10 মিনিটে শেষ হয়ে যাবে অবশ্য।